জুলাইয়ে এডিপি বাস্তবায়ন 1% কম, ভালো লক্ষণ হিসেবে দেখছে না সরকার। অজুহাত না দিয়ে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টার। রাজনৈতিক দলগুলোর হাতে ঐকমত্য কমিশনের জুলাই সনদনে খসড়া, কিছু অসামঞ্জস্য দেখছে বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। অর্ধশতাধিক দেশের মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি অপসারণ, নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাইয়ের উন্নয়ন বাজেট বা এডিপি বাস্তবায়ন 1% কম, এটিকে ভালো লক্ষণ হিসেবে দেখছে না সরকার। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, গেল বছর এডিপি বাস্তবায়ন এ সময়ের চেয়েও গতিশীল ছিল। অজুহাত না দিয়ে সরকারের নেয়া প্রকল্প বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের অনুমতির সাপেক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে অনুমোদন দিয়েছে একনেক। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। এতে 6,506 কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। নতুন 5টি প্রকল্পের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে 519 কোটি টাকা। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, একনেক প্রকল্পটি অনুমোদন দিলেও তা বাস্তবায়নে পরিবেশ ছাড়পত্র নিতে হবে। জমি বরাদ্দ দেওয়ার সময় যেই শর্তগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করতে হবে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। উপদেষ্টা জানান, রাজধানীর বুকে আরও 2টি মেট্রো রেল নির্মাণের কাজ পাইপলাইনে, ঋণের চুক্তি ও ঠিকাদার চূড়ান্ত থাকায় অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখন কিছুই করতে পারছে না। আমাদের অবস্থান তো এখানে কিছুটা দুর্বল, কারণ যেখানে চুক্তি হয়ে আছে এবং যেখানে আমাদের এই মুহূর্তে তো আমাদের জোর করে কিছু করার নেই, আর প্রকল্পগুলো শুরু হয়ে গেছে। পরিকল্পনা উপদেষ্টা জানান, নির্বাচিত সরকার আসার আগে জানুয়ারিতে একটি সংশোধিত বাজেট দেওয়ার ইচ্ছে আছে তাদের। উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দেন তিনি। জুলাইয়ের বাস্তবায়ন হার দেখলাম, এটা তো 1%-ও কম, এটা গত বছরের থেকেও কম। এটা ভালো লক্ষণ না, কারণ আমরা আশা করছি যে গত বছর তো অনেক কারণে প্রকল্প বাস্তবায়নে, এডিপি বাস্তবায়নে প্রথমত দেরি হয়েছে, বাস্তবায়নের যতটুকু লক্ষ্যমাত্রা ছিল তার থেকে অনেক কম আসলে বাস্তবায়িত হয়েছে। এই বছর তো আরও গতিশীল হওয়ার কথা। এখন সেই আগের গত বছরের অজুহাত তো এবছর দেওয়া চলবে না। এছাড়াও ঢাকা ওয়াসা সহ বেশ কয়েকটি প্রকল্প বারবার সংশোধনে অসন্তোষ জানানো হয় একনেকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দেওয়া যায়। মতামতের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের সমন্বিত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়ায় বলা হয়েছে, বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেক্ষেত্রে এই সনদের সুপারিশ প্রাধান্য পাবে। সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃক সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। শনিবার দলগুলোর কাছে জাতীয় সনদের খসড়া পাঠানো হয়, তবে সনদ বাস্তবায়ন পদ্ধতির কথা না বলা হলেও এতে রয়েছে সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে দিনগুলোর সাথে আলোচনার পরিকল্পনা রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। জাতীয় সনদকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। 3 ভাগ সনদের প্রথম অংশে আছে সনদের পটভূমি, দ্বিতীয় অংশে আছে 6টি সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে ঐকমত্য সিদ্ধান্ত হয়েছে, এমন 84টি প্রস্তাব। তৃতীয় অংশে আছে সনদ বাস্তবায়নের 8 দফা অঙ্গীকারনামা। জাতীয় সনদের খসড়ায় ভাষাগত বা শব্দগত ত্রুটি নিয়ে কোনো পরামর্শ থাকলে দলগুলো আগামী 2-1 দিনের মধ্যে তা কমিশনকে জানাবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে, পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। রোববার গণমাধ্যমে এ তথ্য জানান তিনি। বলেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী বুধবারের মধ্যে মতামত জানাবে বিএনপি। গতকালকে সন্ধ্যার সময় আমরা
জুলাই জাতীয় সনদের খসড়া পেয়েছি সন্ধ্যার দিকে। আমরা এর উপরে একটু দেখে পর্যালোচনা করে আলাপ করে আমাদের মতামতটা নির্ধারিত সময়ের ভিতরে জানিয়ে দেব। আপাতত দেখে যেটুকু মনে হয়েছে কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, আর কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি, তবে এগুলো আমরা আমাদের মতামতে উল্লেখ করে তাদেরকে জানিয়ে দেব। ওনারা 20 তারিখের মধ্যে পাঠাতে বলেছেন, আমরা এর ভিতরে আশা করি পাঠাতে পারব। বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। 5 আগস্টের পরই বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি সরানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ভিন্ন ভিন্নভাবে ফোন করে বিশেষ এই নির্দেশনা দেওয়া হয়। একাধিক দূতাবাস সূত্র জানায়, বিদেশে নিযুক্ত দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। সেই ছবি তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চল ভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানান তিনি। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ এবং সিলেটে সাদা পাথর লুটের বিষয় নিয়ে রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের বক্তব্যের ব্যাখ্যা দেয়া সরকারের কাজ নয়, নির্বাচন ঘোষিত সময়ে হবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে। সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পড়েছি বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সাদা পাথর লুটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাদা খনিজ পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগ সাজশ বা নিরাপত্তা ছিল, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পাথর লুটপাট যাতে বন্ধ হয় সেজন্যই তো ফিল্ডে গিয়েছিলাম। ফিল্ডে যাওয়ার একমাত্র কারণ ছিল যে যারা লুটপাট করে তাদেরকে একটা বার্তা দেওয়া যে আমরা এটা করেছি। আপনি আমাকে বলেন তো, আপনি গত 10-20 বছরে পাথর লুটের বিরুদ্ধে কোন মন্ত্রীকে স্পটে যেতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। আচ্ছা, কোন মন্ত্রীদেরকে আক্রান্ত হতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। তার মানে এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে। এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে পাবেন। রিজওয়ানা হাসান জানান, আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হচ্ছে। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা। কত টাকা আসবে? রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে সিলেটে প্রশাসনের সাঁড়াশি অভিযানের কারণে সাদা পাথর পর্যটন কেন্দ্র সহ ধলাই নদীর বিভিন্ন স্থান থেকে লুণ্ঠিত পাথর উদ্ধার অভিযান চলছে। এ সময় বিভিন্ন জায়গার মাটির নিচ ও বালু চাপা দিয়ে রাখা লুট করা সাদা পাথর উদ্ধার করা হয়, পরে তা ট্রাকে করে নদীতে প্রতিস্থাপন করা হয়। এর আগে শনিবার সিলেট সদর উপজেলার ধোপাগুল ও মহালদি গ্রামের অন্তত 25টি বাড়ি ও মিল থেকে 2,30,000 ঘনফুট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট থেকে 20,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।
এছাড়া গত কয়েকদিনের অভিযানে সিলেটের কয়েকটি উপজেলা সহ রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে প্রায় 4 লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে। এদিকে পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় শুক্রবার বিকেলে মামলা হলে রাতেই ধলাই নদীর পূর্ব পাড় থেকে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশের অর্থনীতির আকার বিবেচনায় প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যাংক থাকায় ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে হাসিনা সরকারের সময় দলীয় বিবেচনায় ব্যাংকের অনুমতি ও ঋণ বিতরণ একই সাথে দরকারের অতিরিক্ত কর্মী নিয়োগ ব্যাংক খাত আর বহন করতে পারছে না। এ কারণে চাকরি চলে যাওয়া কিংবা সময় মতো পদোন্নতি না হওয়ার ইস্যুতে ব্যাংক কর্মকর্তাদের আন্দোলন অনেকটাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পর প্রথম কার্যদিবসে ইসলামী ব্যাংকে বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে ব্যাংকগুলোতে প্রায় এ ধরনের ঘটনা ঘটছে। বৈষম্যের শিকার বিভিন্ন সংগঠন দলের ব্যানারে এই আন্দোলনগুলো এখনো চলমান। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ব্যাংক খাতে মোট কর্মী রয়েছেন 2 লাখের উপর। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানা বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মীর সংখ্যা 50,000-এর মতো। বেসরকারি ব্যাংকগুলোতে সেই সংখ্যা প্রায় 3 গুণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর রাষ্ট্রায়ত্ত প্রধান 4 ব্যাংকে প্রায় 10,000 কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে 7,215 জনই পদোন্নতি পেয়েছেন পদ ছাড়াই। এই সময়কালে যে বিপুল পরিমাণ লোকবল নিয়োগ হয়েছে তাদের ক্ষেত্রে ভবিষ্যৎ কি দাঁড়াবে এবং তাদের ক্ষেত্রে যে একটা সামাজিক চাপ রয়েছে সেই জায়গাটিকে আসলে কিভাবে অ্যাডজাস্ট করা হবে। আমার মনে হয় যে সেই জায়গাটির ক্ষেত্রে এই যে সামাজিক চাপ, যে কর্মকর্তা কর্মচারীদের চাকরি হারানোর ভয় অথবা প্রমোশনের আটকে থাকা অথবা ইনক্রিমেন্ট না হওয়ার মতো বিভিন্ন ধরনের যে সামাজিক চাপগুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে আলাদাভাবে ব্যাংকগুলোর সাথে মিলে একটি কমিটি গঠন করে এই সমস্ত সমস্যাগুলো সুরাহা করা। ইস্যু হলো যে এটা প্রপার ওয়েতে যদি হয়ে থাকে 110 জনের যদি প্রমোশনের মানে ক্যান্ডিডেট থাকে সেখানে 50 জন হইতেই পারে। এটা ব্যাংকের অ্যাকোমোডেশনের ব্যাপার আছে, ব্যাংকের ক্যাপাসিটির ব্যাপার আছে, নিডের ব্যাপার আছে। যদি এত লোক ওই পোস্টে এত লোক না থাকে তাহলে তো কম হইতেই পারে। আর্থিক কাঠামো ভেঙে পড়ায় ব্যাংকগুলো বিশৃঙ্খলা আরো প্রকট হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। দেখুন, বিগত সরকারের সময়কালে ব্যাংকিং খাতে প্রয়োজনাতিরিক্ত যেভাবে ব্যাংক লাইসেন্স দেওয়া হয়েছে এবং তার ফলে ব্যাংকিং খাত অপ্রত্যাশিতভাবে যেভাবে ফুলে ফেপে উঠেছিল সেটা আসলে বাংলাদেশের সামগ্রিক যে বিনিয়োগ চাহিদা তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এবং এর ফলে যেটা হয়েছে ব্যাংকিং খাতে কৃত্রিমভাবে এক ধরনের প্রবৃদ্ধি হয়েছে, কৃত্রিমভাবে চাহিদা তৈরি হয়েছে এবং অনেকটা কৃত্রিমভাবে এখানে লোকবল নিয়োগ হয়েছে। ব্যাংকিং সেক্টরে চাকরি যাবে আসবে সেটা হবে, বাট ঢালাওভাবে যদি একটা লোকের মানে হিউজ লোকের চাকরি চলে যায় তখন তো এটাকে ব্যাংকিংয়ের মিসম্যানেজমেন্টের কারণেই হয়ে থাকে। আর ব্যাংকিংয়ের মিসম্যানেজমেন্ট শুধু ব্যাংকের ভিতর থেকেই হয় না, এটা বাইরে থেকেও হয়েছে। কারণ প্রত্যেকটা ব্যাংকেরই রেগুলেটরি বডি আছে, তারা কিভাবে ব্যাংকগুলো ম্যানেজ করতেছে, বিকজ ডে টু ডে তারাই কন্ট্রোল করে। এরই মধ্যে গভর্নর জানিয়েছেন শীঘ্রই ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হচ্ছে। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের 8 দাবি সম্বলিত স্মারকলিপি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছে নিহত আহত পরিবারের অভিভাবকেরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গণমাধ্যমকে মিথ্যাচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ করে তার জবাব চেয়ে দুপুরে স্মারকলিপি দিতে গিয়ে তারা এই তথ্য জানান। তাদের দাবি 72 ঘন্টা পেরিয়ে গেলেও 2 শিক্ষককে অপসারণ করা হয়নি। স্কুলের যাতে কোনো ক্ষতি না হয় সে বিষয়ে আবেদন জানানো হয়েছে। কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগও তোলেন অভিভাবকেরা। বলেন দুর্ঘটনা নিয়ে অনেক মিথ্যাচারও করেছে স্কুল কর্তৃপক্ষ। এর আগে স্মারকলিপি দেয়া নিয়ে অভিভাবকদের সঙ্গে মাইলস্টোন কর্তৃপক্ষের কথা কাটাকাটি হয়। প্রায় 1 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করেও তারা স্মারকলিপি দিতে পারেননি। আলাদা অভিযানে সিরাজগঞ্জে চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি এবং চট্টগ্রামে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ সবুজ আহমেদকে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায় গত 13 জুলাই মোহাম্মদ সবুজ ও তার পরিবারের অন্যান্য সদস্যরা ভিকটিমকে যৌতুকের জন্য দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে ও পিটিয়ে জখম করার পর বসত ঘরে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
এই ঘটনায় নিহতের বড় ভাই সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। এদিকে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ ইসরাফিলকে কুমিল্লার লাকসাম থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব এর যৌথ অভিযানিক দল। রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেফতার মোস্তাসেরুল আলম অনিন্দ এবং তার দুই সহযোগী মোহাম্মদ রবিন ও ফয়সালকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। দুপুরে আসামিদের আদালতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করে। পুলিশ জানায়, শনিবার রাতে নগরের বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণের আইনে মামলাটি করেন এসআই রেজাউল করিম। বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাকা আহমেদ জানান, নতুন এই মামলাতেই 3 জনকে গ্রেফতার দেখানো হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলায় সম্পৃক্ততা পাওয়া গেলে ওই সব মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে। শনিবার রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ কোচিং সেন্টার থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও বিস্ফোরক এবং বোমা তৈরি সরঞ্জাম সহ তাদের আটক করে সেনাবাহিনী। বরিশালে কুকুরের উপদ্রব আর মূল সড়কে ময়লার স্তূপ নিয়ে নগরবাসীর মধ্যে বিরাজ করছে উদ্বেগ, উৎকণ্ঠা। কুকুর নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে উচ্চ আদালত নিষেধাজ্ঞা জারির পরও সব সিটি কর্পোরেশনে এই কার্যক্রম বন্ধ রাখায় আশঙ্কাজনক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুর। বরিশাল থেকে শাহিন হাসানের তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রাণী কল্যাণ আইন 2019-এর 7 ধারা অনুযায়ী প্রাণী অপসারণ, স্থানান্তর ও ফেলে দেয়া যাবে না। ফলে কুকুর নিধন না হওয়ায় বরিশালে কুকুরের সংখ্যা অধিক হারে বেড়েছে। এতে বিপাকে পড়তে হচ্ছে পথচারী, শিশুসহ সব বয়সী মানুষের। প্রতিদিন গড়ে 2 থেকে 300 কুকুর বিড়ালে কামড়ানো রোগীকে ভ্যাকসিন নিতে হয় হাসপাতাল থেকে। এত পরিমাণে কুকুর যে রাত্রে যে হাঁটাচলা করবো, রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারি না, এগুলো নিধন করতে হবে। তো এই যে গাড়ি নিয়ে যাইতে পারি না, ও দূর দিয়ে দাওয়ান শুরু করে দেখলেই। মামলা করে তো কুকুরেরই কমানো সম্ভব না, কুকুর নিয়ে তো অনেক ঝামেলা পড়তে হয় রাত্রেবেলা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কুকুর বিড়ালে কামড়ানো রোগীর চাপে বিপাকে পড়তে হচ্ছে তাদের। যে কোনো সংক্রমিত পশু কামড়ালে জলাতঙ্ক রোগে নিশ্চিত মৃত্যু বলে জানান চিকিৎসক। শুধু পাগলা না, যে কোনো কুকুরে কামড় দিলে যদি ওখানে ক্ষত হয়, তো ক্ষত জায়গায় রেবিক্স আইজি দিতে হবে, ওইটা মানে ঘুরেই দিতে হবে। আর ছোটোখাটো কামড় দিলে বা আঁচড় দিলে বিড়াল কুকুরে, তখন আমরা এই রেবিক্স ভিসিটা ওইটা ইউজ করি। সাধারণ মানুষ বেশি আক্রান্ত হচ্ছে এবং আমাদেরও হ্যাজার্ডে পড়তে হচ্ছে, যেন মাঝে মাঝে ভ্যাকসিন আমাদের সাপ্লাই থাকে না। আমাদের এই হাসপাতালেই আমরা প্রতিদিন 250 থেকে 300 মতো রোগীকে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। এদিকে বাসাবাড়ির ময়লা সংগ্রহ করে জেলখানার মোড়, হাতেম আলী কলেজ ছাত্রাবাস, বিএম কলেজ সহ বিভিন্ন এলাকায় রাস্তার ধারে ফেলে রাখা হয়। পরে সেগুলো সংগ্রহ করে নেওয়া হয় কাউনিয়ার ময়লা খোলায়। একদিকে রাস্তার পাশে এই ময়লার স্তূপ, অন্যদিকে জনবসতিপূর্ণ কাউনিয়ায় ময়লার ভাগাড় করায় দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে রোগ জীবাণু। এই ময়লার জমি বিক্রি করে সে আমতলা আমরা জমি কিনছে, কারণ থাকতে পারতেছে না এলাকা মানুষের। এখানে আবাসিক এলাকায় এরকম ময়লা খোলাটা আসলে সরানো উচিত। রোগ ব্যাধি ছড়ায়, তারপর আপনার অনেক কাশ হয়, রাইতে ঘুমান যায় না। ময়লা আগে ফালাইতো একটা জায়গায় স্তূপ করে, এরপরে এরা পাইলিংগুলো সব ছুটেই ফেলাইছে, ছুটেই এখন ওই রাস্তা ব্লক করে মাছ পর্যন্ত একেবারে ওই মাথা পর্যন্ত চালায়। বরিশাল সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন সিস্টেম কম থাকায় রাস্তায় ময়লা ফেলতে বাধ্য হচ্ছে বলে জানায় পরিচ্ছন্নতা বিভাগ। এদিকে যদি পর্যাপ্ত এসটিএস থাকে, অন্তত 15টা এসটিএস, যদি 30টা ওয়ার্ডের জন্য 15টা এসটিএস হইলো, বা এই যে বাসাবাড়ি যে ময়লা আমরা রাখি, এটা কিন্তু শহরবাসী দেখতেও পাবে না। আপাতত জলাতঙ্ক প্রতিরোধে কুকুরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে জানায় বিসিসি। যতগুলো কুকুর আছে আমরা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক ধরে আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছি, যেন এই কামড় দিলে কুকুর, এই সমস্ত কুকুর যদি কাউকে কামড় দেয় তাহলে জলাতঙ্ক রোগটা হবে না। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, নতুন জায়গা কিনে সেখানে ময়লার ভাগাড় বানানোর পরিকল্পনা রয়েছে। কুকুর বন্ধাকরণ কর্মসূচি চালু করে ময়লা সংরক্ষণের জন্য এসটিএস বৃদ্ধি এবং জনবসতি এলাকা থেকে ময়লার ভাগাড় সরানোর দাবি নগরবাসীর। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে 2 কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। ভোরে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিজিবির টহলকারী একটি দল। অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে 449 পিস লেহেঙ্গা ও 147 পিস শাড়ি জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য 2,13,70,000 টাকা।
মালামালগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়। এছাড়া ভারতের সীমান্ত দিয়ে যে কোনো চোরাচালান ও মাদক ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি সদস্যরা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের আয়োজনে জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সাত্তার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল হয়েছে। এর আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জেলা শাখা। লালমনিরহাটে তিস্তা নদী তীরবর্তী রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি। এতে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তার সাথে ছিলেন। ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে। উপজেলার চাচুরিরামপুর ইউনিয়নের কৈখালী বাজার, কাঠালিয়া উপজেলা সদর বাজার ও বাসস্ট্যান্ডে লিফলেট বিতরণ করেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ও বিএনপি নেতা মোহাম্মদ শামীম শিকদার। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়ন মহিলা দলের কাউন্সিল হয়েছে। ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান। কাউন্সিলে মোসাম্মদ আয়েশা বেগমকে সভাপতি, রেজিয়া বেগমকে সাধারণ সম্পাদক ও রেহেনা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সিলেটে ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের প্রতিভার সন্ধানে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪-এর পুরস্কার ও হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি বিতরণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৯তম বংশধর মদিনা মুনাওয়ারার প্রখ্যাত বুজুর্গ শায়খ সাইদ আল হাবিব আসিম আদি ইয়াহিয়া ও জেদ্দার প্রখ্যাত বুজুর্গ শায়খ সাইদ ওমর আহমদ আল হাফসি। নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে এতে সভাপতিত্ব করেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী। খাগড়াছড়িতে জেলার উন্নয়ন ভাবনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। জেলা পরিষদের সম্মেলন কক্ষে মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক HM প্রফুল্ল সহ অন্যরা। ৯টি উপজেলার সাংবাদিকরা মুক্ত আলোচনায় অংশ নেন। ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগের সাধারণ সভা হয়েছে হবিগঞ্জে। স্থানীয় একটি রেস্তোরাঁয় হবিগঞ্জের ব্যবসায়ী SM মানিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট শামীম হোসেন। রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার সহ কয়েকজনের বিরুদ্ধে বর্তমান কমিটি ও সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কমিটির সদস্য, এলাকাবাসী। উপজেলার ডেমরা কালীগঞ্জ সড়কের পিতলগঞ্জে কর্মসূচি হয়। দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC-তে কর্মরত শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন। ১০ মাইল মহাসড়ক সদরের নসিপুর BADC যুগ্ম মহাপরিচালকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন তারা। দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ওই উপজেলাবাসী। রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাঘাইছড়ির স্থায়ী বাসিন্দা অ্যাডভোকেট মোহাম্মদ রহমতুল্লাহ। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জুলাই ADB বাস্তবায়ন ১% কম, ভালো লক্ষণ হিসেবে দেখছে না সরকার। অজুহাত না দিয়ে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টার। রাজনৈতিক দলগুলোর হাতে ঐকমত্য কমিশনের জুলাই সনদের খসড়া, কিছু অসামঞ্জস্য দেখছে বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। অর্ধশতাধিক দেশের মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি অপসারণ, নির্বাচনের সাথে এর সম্পর্ক নেই, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। এই ছিল এখনকার মতো।
পরে সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।